ডিয়ার ভিউয়ার্স, চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব এনটিআরসি এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এবং 18তম শিক্ষক নিবন্ধনধারীদের জন্য কি কি অপেক্ষা করছে। চাকরি নিশ্চিত করার জন্য আপনাকে অনেক কিছু করতে হবে। আমি কয়েকটি বিষয়ে ধাপে ধাপে আলোচনা করছি। ভিডিওটি অবশ্যই না টেনে, না স্কিপ করে পুরো ভিডিওটি দেখবেন, তবেই বিষয়গুলো পুরোপুরি জানতে পারবেন। সামনে আপনাদের কি কি অপেক্ষা করছে। শূন্যপদ বিষয়ে আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা শূন্যপদের থাকা সত্ত্বেও তাদের চাহিদাটি দিচ্ছে না। কারণ ওনারা হয়তোবা ভেবেছেন আগে যে কমিটির মাধ্যমে নিয়োগ হতো সে নিয়মটি আবার চালু হবে, এ কারণে অনেক প্রতিষ্ঠান তাদের চাহিদা দিচ্ছে না। এই যারা এই কাজটি করছেন তাদেরকে খুঁজে বের করতে হবে, সে সকল প্রতিষ্ঠানকে খুঁজে বের করতে হবে এবং সেটি অবশ্যই কমপ্লেন করে রাখতে হবে। এরপর ভাইবা অনেক লেন্দি হচ্ছে। আপনাদের আরেকটি বিষয় ক্লিয়ার করি, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে যতগুলো পোস্ট ফাঁকা রয়েছে সেই সবগুলো পোস্টেই কখনো আপনারা সুপারিশপ্রাপ্ত হবেন না। কারণ প্রতিবারই যে কাজটা করে এনটিআরসি তা হলো এনটিআরসি তাদের শূন্যপদের 50% কম কাভার করে। আপনারা হয়তোবা দেখেছেন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে 96,000 পোস্ট ফাঁকা ছিল, সেখানে চূড়ান্ত সুপারিশ করেছে 22,000-এর মতো। আপনারা হয়তোবা এই তথ্যটি দেখেই বুঝতে পারছেন যে তারা কত পার্সেন্ট কাভার করে এবং বাকিটা রেখে দেয় কেন। মূলত এই বাকি পোস্টটা রেখে দেওয়ার কারণ হলো পরের যে গণবিজ্ঞপ্তি সেই গণবিজ্ঞপ্তিতে যেন এই পোস্টটা অ্যাড হয়ে যায়, এই কারণে তারা এই কাজটি করেন। এখন আপনাদের উচিত এক হয়ে এই বিষয়টি নিয়ে কথা বলা, এনটিআরসি তে স্মারকলিপি দেওয়া। কারণ এইভাবে যদি চলতে থাকে ক্ষতিগ্রস্ত আপনারাই হবেন বেশি করে। আর যারা এনটিআরসি নতুন তারা এই বিষয়ে অনেকে ভাবছেন আপনার ভাইবা পাশ করা মানে আপনার চাকরি নিশ্চিত হয়ে গেল, কিন্তু বিষয়টি এমন নয়। কারণ ভাইবা পাশ করার পরেও আপনাকে আরো অনেক লম্বা জার্নি পার করতে হবে। ভাইবা দেওয়ার পরে ভাইবার চূড়ান্ত রেজাল্ট হবে, চূড়ান্ত রেজাল্ট হওয়ার পরে আপনি মেরিট লিস্ট পাবেন, সেই মেরিট লিস্ট অনুসারে আপনি যে গণবিজ্ঞপ্তি দেওয়া হবে সেই গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করতে পারবেন, স্কুল চয়েস দেবেন। স্কুল চয়েস দেওয়ার পরে আপনি যে প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হবেন সেটার প্রাথমিক একটি সুপারিশ পাবেন। এরপরে আরো অনেক কিছু আপনার কাগজপত্রগুলো পুনরায় এনটিআরসি তে দেওয়ার পরে আপনি চূড়ান্ত সুপারিশ পাবেন। চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরে আপনি একটা প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হয়েছেন এবং আপনি সেখানে জয়েন করতে পারবেন। প্রতিষ্ঠানে জয়েন করার পরেও আপনার কাজ কিন্তু শেষ হয়নি। প্রতিষ্ঠানে জয়েন করার পরে আপনাকে আবার এমপিও ভুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক চেষ্টা চালাতে হবে। যদিও আপনাদের জন্য একটি সুখবর, সেটি হলো যে এমপিও ভুক্তি কাজটি অনেকটি সহজ করার চেষ্টা চলছে। এটা যদি বাস্তবায়ন হয়ে যায়, ইএফটি যদি বাস্তবায়ন হয়ে যায়, আপনাদের এই যে হয়রানি হতো এই হয়রানির পরিমাণটা অনেকটা কমে যাবে। এটি একটি ভালো দিক। এরপর তো শূন্যপদ বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে এবং আপনাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে সে সকল প্রতিষ্ঠানগুলোর যারা শূন্যপদ দিচ্ছে না। এরপর বয়সের ব্যাকডেট থাকবে কিনা এ বিষয়ে বলি। বয়সের ব্যাকডেট থাকার সম্ভাবনা আসলে খুবই কম। কারণ আগের গণবিজ্ঞপ্তিতে দেখা গেছে যে বয়সের যে ছাড়টি সেই ছাড়টি দেওয়া হয়নি। এ কারণে যারা 35+ হচ্ছেন তাদের জন্য একটি খারাপ কিছু অপেক্ষা করছে। তবে যাদের বয়স 35 বেশি হয়ে গেছে, 35+ হয়ে গেছে, তারা সবাই যদি একত্র এক হন তবে সবাই মিলে এনটিআরসি তে গিয়ে স্মারকলিপি দেওয়ার পরে যদি দাবি দাওয়াগুলো তুলে ধরা হয় তবে অবশ্যই আপনারা আপনাদের যে প্রাপ্যটি সে প্রাপ্যটি পাবেন। ভাইবা বোর্ড বাড়ানো হবে কিনা এ বিষয়ে আমি আগেও বলেছি যে ভাইবা বোর্ড বৃদ্ধি করার বিষয়টি এখনো ওভাবে কাজ হয়নি। অর্থাৎ ভাইবা বোর্ডের বোর্ড সংখ্যা বৃদ্ধি পাবে না, তবে ক্যান্ডিডেট সংখ্যা বৃদ্ধি পেতে পারে। আগে 2 ধাপে সকাল দুপুরে 30 জন করে ভাইবা নেওয়া হতো, তবে এটার সংখ্যা যদি 50 জন করে তবে সেক্ষেত্রে 50-50 100 জনের ভাইবা হয়ে যায় একটা বোর্ডে। এখন
10টা বোর্ডে 1000 জনের ভাইবা হয়ে যায়। এটি যদি হয়ে যায় তবে সংখ্যাটা আরো কমে আসবে। আমি যে ভাইবা শিডিউল দিয়েছি সেই ভাইবা শিডিউল অনুসারেই হবে, তবে সংখ্যাটা বাড়লেও বাড়তে পারে। সেটির অপেক্ষায় আমরা সবাই রয়েছি, আপনারা যারা যারা ভাইবা প্রার্থী রয়েছেন। কারণ সেটি হয়ে গেলে আপনাদের জন্য অনেকটা সুখবর হয়ে যাচ্ছে, সুখবর হতে যাচ্ছে। কারণ যদি ভাইবাটা খুব দ্রুতই শেষ হয় তবে খুব দ্রুতই আপনারা আপনাদের মেরিট লিস্ট পাচ্ছেন এবং মেরিট লিস্ট অনুসারে খুব দ্রুতই গণবিজ্ঞপ্তি পাচ্ছেন। কিন্তু যদি এটি ল্যান্দি হয়ে যায় তাহলে পরের কাজটিও ল্যান্দি হবে। আবার অনেকে ভাবছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 18তম প্রার্থীরা অ্যাপ্লাই করতে পারবে কিনা। এখন একটি বিষয়ে শোনা যাচ্ছিল, সেটি হলো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হবে 2-3 মাসের মধ্যে। তাই যদি হতো বা তাই যদি হয় তবে কি 18তম প্রার্থীরা অ্যাপ্লাই করতে পারবে? কখনোই পারবে না। আর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি অবশ্যই 18তম প্রার্থীদের নিয়েই দেয়া হবে, এটি অনেকটা নিশ্চিত থাকেন আগের হিসেব অনুসারে। এ কারণে আপনাদের ভাইবা শেষ হওয়ার পরেই আপনারা চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত আপনাদের চূড়ান্ত রেজাল্ট হওয়ার পরেই এই যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সেটি প্রকাশিত হবে। যদি আপনাদের ভাইবাটা ল্যান্দি হয় তবে গণবিজ্ঞপ্তিও ল্যান্দি হবে। এর মাঝখানে যদি এনটিআরসি বিভিন্ন চাপে না থাকে, যদি চাপে থাকে তবে এমনও হতে পারে যে গণবিজ্ঞপ্তিটা খুব দ্রুতই দিয়ে দিতে পারে। সেটি যেন না হয়, এটির জন্য সবাইকে একটু সজাগ থাকতে হবে। নতুবা আপনারা যারা যারা 18তম শিক্ষক নিবন্ধনধারী রয়েছেন তাদের জন্য এটি খুবই দুঃসংবাদ বলা চলে। এরপরে আপনাদের আরেকটি বোনাস তথ্য দিয়ে রাখি, সেটি হলো আপনাদের কলেজ সেকশনে যারা যারা রয়েছেন এবং কমেন্টে যারা যারা বলেছেন যে আপনাদের সাবজেক্ট বিষয়ে বিস্তারিত জানতে পারেননি বা বিস্তারিত ওখানে বলা হয়নি, সে সকল তথ্য সংগ্রহের কাজ প্রায় শেষের দিকে। সে সকল তথ্যগুলো একত্র হওয়ার পরে আমি পরের ভিডিওটি আপলোড করব, আপনাদের তথ্য নির্ভর সেই ভিডিওটি আপলোড করব, স্পেশাল ভিডিওটি। সেটি দেখার অপেক্ষায় থাকবেন এবং আমি চেষ্টা করছি খুব দ্রুতই সেটি কালেক্ট করে আপনাদের সেই বিষয়গুলো প্রোভাইড করা। আজকের ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। কারণ আপনাদের মতামতের ভিত্তিতে আপনাদের উৎসাহ পেলে সামনে আরো তথ্য নির্ভর ভিডিও বা তথ্য নির্ভর আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা থাকবে। কিন্তু যদি এই ভিডিওগুলো কোনো উপকারী না হয় সেক্ষেত্রে আমার যে প্রচেষ্টা সে প্রচেষ্টাটা পুরোটাই ব্যর্থ হয়ে যাবে। এ কারণে আপনাদের সবারই সহযোগিতা চাচ্ছি। আর আমি আপনাদের আপডেট দেওয়ার ক্ষেত্রে প্রতিদিনই তথ্য সংগ্রহ করি, এ কারণে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করা হলেও রেগুলার ভিডিও দেই না। তবে আপনাদের রেগুলার ভিডিও আপনাদের যদি আপডেট কোনো তথ্য নাও দিতে পারি, আপনাদের 19তম নিবন্ধন যারা 19তম শিক্ষক নিবন্ধন প্রার্থী রয়েছেন বা ওটার জন্য চেষ্টা করছেন তাদের জন্য আমি প্রিলিমিনারি পরীক্ষার এমসিকিউ পরীক্ষার জন্য যে প্রস্তুতি নেওয়ার সিস্টেম বা প্রস্তুতি কিভাবে নেবেন এবং বিষয়ভিত্তিক প্রস্তুতি নিয়ে আমি ভিডিওগুলো হাজির করব। সেই ভিডিওগুলোর কাজ অনেকটা হয়ে গেছে। আমি প্রতিদিনে একটা করে, সপ্তাহে আমি 3টা করে সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা যারা এনটিআরসি তে নতুন তারা যদি সেই ভিডিওগুলো দেখেন তবে অবশ্যই আপনারা এখানে পাশ করতে পারবেন। অনেকেই ভাবছেন যে এখানে প্রিলিমিনারি পাশ করা অনেক সহজ। হ্যাঁ, এটি সত্য, কিন্তু আপনারা এটিও দেখবেন যে 18 লাখের মধ্যে 16 লাখ যদি পরীক্ষা দেয় সেখান থেকে মাত্র 3 লাখের মতো এমসিকিউ পরীক্ষা টিকেছে, প্রিলিমিনারি পরীক্ষা টিকেছে। মানে বুঝতেই পারছেন যে কত লাখ প্রার্থী বাদ পড়ে গেছে। কারণ 40% মার্ক পাওয়া খুব কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য। তবে আপনারা যদি কিছু টেকনিক, কিছু বিষয় আপনারা সিস্টেম করে চলতে পারেন তবে অবশ্যই এনটিআরসি এর প্রিলিমিনারি পরীক্ষা অবশ্যই পাস করবেন, 100% পাস করবেন। সেই কোন কোন টপিকস পড়তে হবে এবং কোন কোন টপিক্সের কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সে সকল বিষয়ে বিস্তারিত আমি দেওয়ার চেষ্টা করব এবং আপনারা যদি সেই ভিডিওগুলো দেখেন তবে অবশ্যই উপকৃত হবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।